ছাত্রদের কাছে যখন গিয়েছি, তাদের জিজ্ঞাসা ছিল, অস্ত্রের ঝনঝনানি মুক্ত আমরা কি একটি পবিত্র শিক্ষাঙ্গন পাব, যেখানে শিক্ষকদেরকে পিতার মতো পাব, সহপাঠীকে ভাই এবং বোনের মতো পাব? এমন একটা শিক্ষাঙ্গন কি আমরা পাব? এ ছিল তাদের জিজ্ঞাসা। চা শ্রমিকদের কাছে যখন গিয়েছি, তাদের চাহনি, তাদের ভাষা ছিল, আমরা কি একটু মানবিক মর্যাদা পাব? এই সমাজ তো আমাদেরকে ন্যূনতম মানবিক মর্যাদাটাও দিচ্ছে না। একজন জেলের কাছে আমরা যখন গিয়েছি, তার জিজ্ঞাসা ছিল, জাল যার জলা তার, এত শুধু স্লোগান, এটা তো আমাদের কপালে জুটে না, বরঞ্চ বেনিয়ারা আমাদের নামে এগুলা লুট করে নিয়ে যায়। আমি কি সেই জেলের অধিকার পাবো? আমাকে সেটি দেয়া হবে? কৃষক ভাইটির কাছে যখন গিয়েছি, তখন বলেছে, আমাদের তো হাঁসপাস অবস্থা। আমি যখন জমিতে ফসল ফলাতে যাই, তখন এই ফসল কোনো সময় ঘরে তুলতে পারি না, প্রাকৃতিক বিভিন্ন বন্যা, খরা, দুর্যোগের কারণে। আর সৌভাগ্যক্রমে যদি ঘরে উঠাই, তাহলে আমার প্রোডাকশন কস্টটাও আমি আমার পকেটে ফিরে আনতে পারি না। কেন পারি না? এই কারণে পারি না, কৃষি উপকরণ যেগুলো আছে, বীজ আছে, সার আছে, কীটনাশক আছে, সেচে পানি আছে, এইগুলার খরচ আমাদের প্রাপ্তির চাইতে অনেক বেশি। সারের যে দাম লেখা আছে, তার চাইতে দ্বিগুণ দেড়গুণ দামে আমাকে কিনতে হয়। এখানেও বেনিয়াদের দৌরাত্ম্য। আবার আমি যখন ফসল ফলালাম, আমার ফলানো ফসলটা আমি তার কাছে যদি 10 টাকা কেজি দরে বিক্রি করি, রাজধানীতে গিয়ে সেটা 40 টাকা কেজি দরে বিক্রি হয়। এখানে মধ্যস্বত্বভোগীদের লুটেরা। এই যন্ত্রণা থেকে আমরা কি মুক্তি পাব? আমি যখন ফসল ফলালাম, ফল উৎপাদন করলাম, তখন পর্যাপ্ত রক্ষণাগার না থাকার কারণে আমি তো তাড়াহুড়া করে এই ফসলগুলা বিক্রি করে দিতে বাধ্য হই। আমি কি সরকার থেকে এইটুকু সাপোর্ট আশা করতে পারি? তিস্তা পারে যখন গিয়েছি, সে এলাকার 2 কোটি 2.5 কোটি মানুষের মধ্যে যাদের সাথে দেখা হয়েছে, আমরা এখানে যারা বসে আছি, মাশাআল্লাহ, আমাদের চেহারা, গালগুল সবই সুন্দর, নুরানি, কিন্তু ওই জায়গার মানুষগুলোর দিকে তাকানো যায় না। তাদের হাড়ের ভিতরে চামড়া ঢুকে গেছে। জীবনের ঘানি টানতে টানতে তারা হয়রান হয়ে গিয়েছে। পুরো নদীটা একটা মরুভূমিতে পরিণত হয়েছে। ভরাট হয়ে যাওয়ার কারণে